সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছ আজকের ক্লাস হচ্ছে নন মেজর 2 অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান 2, লেকচার নং 8। লেকচারের শিরোনাম হচ্ছে প্ল্যান্ট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, প্রভাষক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আজকের আলোচনার বিষয় আমরা প্রথমেই বলেছি, এরপরেও বলে নিচ্ছি, প্ল্যান্ট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এই টপিক্সের আমরা আলোচনা করব ইকোসিস্টেম নিয়ে, তার ডেফিনেশন, পন্ড ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড ওয়েব অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিডস। এই বিষয়গুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। আমরা ধীরে ধীরে তার সামনের দিকে চলে যাচ্ছি। দেখো, আমরা শুরুতে ইকোসিস্টেম কি তার একটা সংজ্ঞা জানার চেষ্টা করব, যে ইকোসিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি। ইকোসিস্টেম হচ্ছে যে কোনো একটি আবাসস্থলে বসবাসকারী জীব সম্প্রদায় এবং সেখানকার অজীব উপাদান এর পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে ওই স্থানে তাদের যে খাদ্যজাল ও শক্তি প্রবাহ এর সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। মূল কথা হচ্ছে জীব এবং অজীব তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক হবে। আমরা এখানে একটা কথা বলতে পারি যে জীবের সাথে জীবের সম্পর্ক হতে পারে, জড়বস্তুর সাথে জড়বস্তুর সম্পর্ক হতে পারে, জীববস্তুর সাথে জড়বস্তুর সম্পর্ক হতে পারে। এরকম বিষয়গুলো আমরা ইকোসিস্টেমে দেখে থাকি। এখন ইকোসিস্টেমের ধরন, কি কি ধরনের ইকোসিস্টেম হইতে পারে, যেমন প্রাকৃতিক নিবাস ও শক্তির উৎসের উপর নির্ভর করে ইকোসিস্টেম নিম্নরূপ কি কি। নাম্বার 1 হচ্ছে প্রাকৃতিক ইকোসিস্টেম। এর মধ্যে আছে জলজ ইকোসিস্টেম। জলজ ইকোসিস্টেমের মধ্যে যেমন পুকুরের ইকোসিস্টেম, হ্রদের ইকোসিস্টেম, নদীর ইকোসিস্টেম, জলাভূমির ইকোসিস্টেম, সাগরের ইকোসিস্টেম, এই সবগুলি হচ্ছে প্রাকৃতিক এবং প্রাকৃতিকভাবে এগুলা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা দেখব যে স্থলজ ইকোসিস্টেম, জলজের মধ্যে একটা ছিল, আর স্থলজের মধ্যে আমরা পাবো হচ্ছে অরণ্য ইকোসিস্টেম, তৃণভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম। এগুলা সবগুলোই হচ্ছে স্থলজ, অর্থাৎ মাটির মধ্যে এদের অবস্থান। কৃত্রিম ইকোসিস্টেম, তাহলে প্রাকৃতিকের মধ্যে আমরা ছিলাম, তার দুইটা ভাগ ছিল, জলজ এবং স্থলজ। এখন কৃত্রিম ইকোসিস্টেমের মধ্যে আমরা দেখি যেমন শস্য ক্ষেতের ইকোসিস্টেম, বাগান ইকোসিস্টেম, যেগুলি মানুষ নিজে তৈরি করে থাকে, চাষাবাদ করে থাকে, বাগান বানিয়ে থাকে, তাদের মধ্যে একটা ইকোসিস্টেম দেখা যায়। সেই দুইটা ইকোসিস্টেমকে আমরা কৃত্রিম ইকোসিস্টেমের মধ্যে স্থান দিচ্ছি। এখন পারস্পরিক আন্তঃক্রিয়া সংবেদনশীলতার উপর ভিত্তি করে ইকোসিস্টেম তাদেরকে আবার আমরা ভাগ করতে পারি। কিরকম হবে, যেমন উন্মুক্ত ইকোসিস্টেম, খোলা একদম উন্মুক্ত অবস্থানে, যেমন একটা নদীর ইকোসিস্টেম, একটা বিশাল বড় জায়গা ধরে। সাগরের ইকোসিস্টেম, যেহেতু বলাই হচ্ছে উন্মুক্ত ইকোসিস্টেম, তাহলে তাদের পরিধিটা পুকুর, হ্রদ এদের চাইতে অনেক বড় হবে, এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে যেমন অভিযোজনীয় ইকোসিস্টেম, তার মধ্যে কি আছে, পুকুরের ইকোসিস্টেম, ছোট একটা জায়গায় সেখানে অভিযোজন ক্যারেক্টার আমরা দেখতে পাই। এরা হচ্ছে পারস্পরিক আন্তঃক্রিয়া বা সংবেদনশীলতার ভিত্তিক ইকোসিস্টেমের যে ভাগ সেগুলি। আরেকটা হচ্ছে স্থিতিশীল ইকোসিস্টেম, যেমন ক্রান্তীয় বৃষ্টিবহুল বায়োম, একটা বনাঞ্চলের একটা ইকোসিস্টেম, স্থিতিশীলতা আমরা দেখি সেই অঞ্চলটাতে। আচ্ছা, তারপর আমরা যদি এরপরে যাচ্ছি যে ইকোসিস্টেমের উপাদান কি আছে, একটা ইকোসিস্টেম তৈরির ক্ষেত্রে কি কি উপাদান তাকে আমাদেরকে সাহায্য করে। যেমন একটি ইকোসিস্টেমে প্রধানত দুটি উপাদান থাকে, একটা অজীব আর একটা জীব। সেদিকে আমরা যাব, যে অজীব অথবা অ্যাবায়োটিক এবং জীবজ বা বায়োটিক উপাদান, এই দুইটা উপাদান থাকে। যেমন এখানে আমরা টোটাল একটা ইকোসিস্টেমের উপাদানগুলোকে দেখানোর চেষ্টা করেছি। যদি লক্ষ্য করো যে ইকোসিস্টেমের উপাদান দুইটা ভাগ, অ্যাবায়োটিক বা অজীব উপাদান, বায়োটিক বা জীব উপাদান। এখন এই অজীব উপাদানের মধ্যে থাকে কি, অজৈব পদার্থ, জৈব পদার্থ, জলবায়ু, এই বিষয়গুলা আসবে। আমি বিস্তারিত না এনে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর জীবজ বা বায়োটিক উপাদানের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্বভোজী বা অটোট্রফিক, যাদেরকে উৎপাদক বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা ইকোসিস্টেমের মূল খাদ্য তৈরিতে যারা ভূমিকা পালন করবে তারা। আর এটা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী, এদেরকে আমরা খাদক বলি। এই খাদকের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে
ম্যাক্রো কনজিউমার, আর একটা হচ্ছে বিয়োজক, অথবা এটাকে মাইক্রো কনজিউমারও বলা হয়। এখন এই কনজিউমার অথবা ম্যাক্রো কনজিউমার গুলাকে তিনটা ভাগে দেখানো হয়েছে। একটা হলো প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক। প্রাইমারি খাদকের মধ্যে হচ্ছে তৃণভোজী। কেন তৃণভোজী এখানে? কারণ মূলত উৎপাদক যারা, এরা হচ্ছে সবুজ উদ্ভিদ অথবা ছোট ঘাস পাতা, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এরা। আর এই উৎপাদক সমূহকে সরাসরি যারা ভক্ষণ করবে, খাদ্য হিসেবে খাবে, এরা হচ্ছে প্রাইমারি খাদক। আর এরা হচ্ছে তৃণভোজী, কারণ ঘাস হচ্ছে উৎপাদক, তাদেরকে সরাসরি ভক্ষণ করবে যে সকল তৃণভোজী প্রাণী, এরা হবে প্রাইমারি খাদক। সেকেন্ডারি খাদক মাংসাশী, কারণ সেকেন্ডারি খাদক সমূহ আসলে এই প্রাইমারি খাদককে খেয়ে বেঁচে থাকে। আমরা আরো পরের দিকে যখন যাব তখন তোমরা ক্লিয়ার হবে। টারশিয়ারি খাদক হচ্ছে মাংসাশী, কারণ টারশিয়ারি খাদক যারা থাকবে এরা এই সেকেন্ডারি খাদক সমূহকে খাদ্য হিসেবে এরা গ্রহণ করে থাকে। তাহলে ইকোসিস্টেমের উপাদানগুলা আমরা দুইটা ভাগ, তার অধীনে আরো যে ভাগগুলি আছে তার একটা ছক আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম। এখন আমরা সামনের দিকে যদি যাই, আমাদের সিলেবাসে বলা হচ্ছে একটা পুকুরের ইকোসিস্টেম বা একটা জলজ ইকোসিস্টেমের বর্ণনা। আসলে পুকুরের ইকোসিস্টেমটাই আমরা নিচ্ছি, সরাসরি বলে দেওয়া ছিল। তাহলে পুকুরের ইকোসিস্টেমটা কিরকম? যেমন গভীরতা, উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণীকুলের উপর নির্ভর করে একটি পুকুরকে তিনটি স্তরে ভাগ করা হয়ে থাকে। তিনটি স্তর আমরা একটা ছবির মাধ্যমে যদি একটু দেখার চেষ্টা করি, আর তিনটি স্তরের নাম এখানে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার দেখো লিটোরাল জোন, লিমনোটিক লিমনেটিক জোন, আর একটা হচ্ছে প্রোফান্ডাল জোন। এই জোনগুলা কোনটা? যেমন এটা যদি একটা পুকুর আমরা মনে করি, তার একদম উপরের অংশটুকু, পাড়ের দিকে যে অংশটুকু আছে অগভীর অঞ্চল, যেখানে মূলযুক্ত উদ্ভিদ বসবাস করবে, সেটা হচ্ছে লিটোরাল জোন, একদম উপরের দিকে দেখো। এরপরে আমরা পাবো হচ্ছে লিমনেটিক জোন, সেটা হচ্ছে পানির একটু অগভীর স্থান, যেখানে সূর্যের আলো কিন্তু পৌঁছাচ্ছে, যে সূর্য থেকে লাইট আসতেছে, সূর্যের লাইট কিন্তু লিমনেটিক জোন পর্যন্ত পৌঁছাচ্ছে। এই অগভীর অঞ্চলটা, এটাকে আমরা বলি হচ্ছে লিমনেটিক জোন। এখানে সবুজ নীল শৈবাল, প্রাণী প্লাঙ্কটন, ছোট ছোট প্রাণী, মাছ এবং উভয়চর প্রাণী বা বড় প্রকৃতির পতঙ্গগুলো এখানে আসলে বসবাস করে। আরেকটা হচ্ছে প্রোফান্ডাল, এটা পুকুরের একদম গভীর, যেখানে আসলে সূর্যের আলোটা খুবই কম অথবা পৌঁছায় না, বেশি গভীর হলে সেখানে শামুক, ঝিনুক, কাঁকড়া, পোকা, এরা মূলত অবস্থান করে থাকে। এই হচ্ছে একটা আদর্শ পুকুরের, যদি আমরা তাদের ওই যে গভীরতা এবং উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণীকুলের অবস্থান অনুসারে যদি আমরা এই ভাগটা করি, আমরা তাহলে এরকম তিনটা ভাগ পাবো। এরপরে আমরা ধীরে ধীরে তার একটা ইকোসিস্টেমের বর্ণনা যাব। একটা পুকুরের ইকোসিস্টেমের মধ্যে কি কি উপাদান থাকে? একটি পুকুরে নিম্নলিখিত উপাদান থাকে, যেমন অজীব উপাদান। আমরা শুরুতে তার উপাদানগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম, যেমন এর মধ্যে আছে সূর্যালোক, মাটি, বায়ু, এগুলি হেল্প করবে, আর এগুলোর মধ্যে কোনোটারই জীবন নেই, এই জন্য অজীব উপাদান হিসেবে রাখা হলো। আর জীবজাত উপাদানের মধ্যে আমরা বিভিন্ন প্রাণীদের দেখা পাবো, প্রাণযুক্ত যারা আছে, যেমন এরা আবার তিনটা ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান হচ্ছে উৎপাদক, অর্থাৎ যারা খাদ্য তৈরির সাথে জড়িত, এরা কারা? ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট উদ্ভিদ এবং বৃহদাকার উদ্ভিদ। একটা পুকুরের পাড়ে একদম অগভীর স্থান অথবা পুকুর পাড়ের মধ্যে এদের অবস্থানটা থাকে, অথবা পুকুরের তলদেশে জলজ অনেক উদ্ভিদ আছে, এরা হচ্ছে তাহলে উৎপাদকের মধ্যে এদের অবস্থান। এরপরে আছে হচ্ছে খাদক। খাদকের মধ্যে তিনটা ভাগ পাবো, একটা হচ্ছে প্রথম সারির খাদক। এখন নাম্বার, এখানে সিরিয়াল অনুসারে আসলে উৎপাদকের উপরে খাদক নির্ভর করবে। আর খাদকের মধ্যে আমরা যে তিনটা ভাগ পাবো, এই তিনটা ভাগের মধ্যে প্রথম সারির খাদক সরাসরি উৎপাদক খেয়ে বেঁচে থাকবে, মানে যারা উৎপাদকে, যেমন ফাইটোপ্লাঙ্কটন, বৃহদাকার উদ্ভিদ, এই ফাইটোপ্লাঙ্কটন বা বৃহদাকার উদ্ভিদগুলোকে ভক্ষণ করবে হচ্ছে প্রথম সারির খাদক যারা, তারা। এর মধ্যে আছে প্রাণী প্লাঙ্কটন, জলজ কীট পতঙ্গ, শুটকীট, এরা সরাসরি এখানে বৃহদাকার উদ্ভিদের পাতা বা ছোট ছোট অংশ পাতা থেকে ফাইটোপ্লাঙ্কটন গুলাকে এরা খেয়ে বেঁচে থাকবে। তার মানে খাদকের প্রথম সারির খাদক সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকবে। দ্বিতীয় সারির খাদক পাবো, এরা আছে ছোট মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি, এরা প্রথম সারির খাদককে খেয়ে বেঁচে থাকবে। এরপরে হচ্ছে তৃতীয় সারির খাদক, এর মধ্যে আছে হচ্ছে বড় মাছ, বক, কাংচিল, পানপুরি, সাপ, এরা আবার দ্বিতীয় সারির খাদকগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এই হচ্ছে বিষয়। আরেকটা আছে বিয়োজক। বিয়োজকটা কি? ছত্রাক, ব্যাকটেরিয়া। এই যে আমরা উৎপাদক, প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, মানে টোটাল খাদক যে বললাম, এই খাদকগুলি মারা যাওয়ার পরে এদেরকে
পচানোর কাজটুকু যারা করে থাকবে এরা হচ্ছে বিয়োজক। আচ্ছা, আরেকটা সুন্দর জিনিস, পরিবর্তক বা রূপান্তক, এখানে একটা শব্দ পাইছি, এরা হচ্ছে বিভিন্ন শ্রেণীর ব্যাকটেরিয়া এই কাজটা করে, অর্থাৎ টোটাল সমস্ত অংশগুলি যখন মারা যাবে, অর্থাৎ উৎপাদক, খাদক, এদেরকে এক শ্রেণীর ব্যাকটেরিয়া আবার পুনরায় রূপান্তরের উপযোগী করবে, অর্থাৎ নতুন করে আবার ইকোসিস্টেমে ব্যবহারের উপযোগীর জন্য যারা কাজ করবে এদেরকে আমরা বলি হচ্ছে রূপান্তরক অথবা পরিবর্তক। এই হচ্ছে আসলে পুকুরের একটা ইকোসিস্টেমের বিভিন্ন উপাদান সমূহ। আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে উপাদান দেখালাম। এখন আমরা পুকুরের ইকোসিস্টেম যদি একটা ছবির মাধ্যমে দেখতে চাই তাহলে কিরকম হবে। এটা হচ্ছে একটা পুকুর, পুকুরের ইকোসিস্টেম, জলজ পুকুর ইকোসিস্টেম। তোমরা লক্ষ্য করে দেখো, সূর্য থেকে লাইট আসবে, উৎপাদক কারা, এখানে সবুজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, যেমন শৈবাল আছে, এরা হচ্ছে উৎপাদক। টোটাল এখানে যে খাদক আছে বা শক্তিটা এখানে আসবে হচ্ছে এই উৎপাদক থেকেই। এই গাছপালাগুলো যারা আছে সেগুলোও তোমার উৎপাদক থাকবে। যাই হোক, এরপরে প্রাইমারি খাদক কারা, ছোট ছোট কীট পতঙ্গ যারা আছে এরা এই ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ সবুজ শৈবাল যারা আছে এদেরকে এরা প্রাইমারি খাদক খেয়ে বেঁচে থাকবে। তারপরে আছে সেকেন্ডারি খাদক, প্রাইমারি খাদক ছোট ছোট কীট পতঙ্গ বা ছোট মাছ, এদের চাইতে একটু বড় মাছগুলি হচ্ছে আসলে সেকেন্ডারি খাদক, এরা প্রাইমারি খাদক গুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। টারশারি খাদক, টারশারি খাদকটা আসলে সরাসরি সেকেন্ডারি খাদক হিসেবে যারা থাকবে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এরপরে একটা সময় প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক বা টারশারি খাদক মারা যাওয়ার পরে নিচে পড়ে যাবে, তখন এখানে এই যে দেখো বিয়োজক নামে কিছু একটা অংশ দেয়া আছে, এরা এদেরকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে হিউমাসে রূপান্তর করে ফেলবে। এই যে মাটি, পুকুরের তলদেশের মাটি, এই মাটির সাথে এদেরকে মিশাই ফেলবে। এই হচ্ছে তাদের উপাদানগুলো। আমরা যে উপাদান বলেছিলাম আসলে এগুলা হচ্ছে সব জীব উপাদানের কথাই বলা হচ্ছে। অজীবর মধ্যে এই সূর্যের আলো, মাটি, বাতাস, এইগুলা হচ্ছে তার অজীব উপাদানগুলি এখানে থাকে। তাহলে আমরা পুকুরে একটা ইকোসিস্টেম দেখলাম, মোটামুটি তার যে বিষয়গুলো আছে একটা ধারণা পেলাম। আরেকটা ছবি আমরা দেখবো একটু ডিফারেন্ট টাইপ, অর্থাৎ আমি ইন্টারনেট থেকে নিয়ে আসছিলাম তোমাদের জন্য। এখানে এখানে দেখাচ্ছে সরাসরি যে টারশিয়ারি কনজিউমার যারা আছে, সে সরাসরি সেকেন্ডারি কনজিউমারটাকে খাদ্য হিসেবে, সেকেন্ডারি কনজিউমার হচ্ছে সে টারশিয়ারি কনজিউমার খাবারের জন্য সে চেষ্টা করতেছে। তার মানে উপর থেকে আসে, আমি যদি নিচ থেকে দেখাই তাহলে উল্টা যদি করি তাহলে এরকমটা হবে যে এখানে যদি আমি যাক এখানে যেভাবে আছে সেভাবে বলি, প্রোডিউসার হিসেবে যারা আছে তাদেরকে প্রাইমারি খাদক খাচ্ছে, প্রাইমারি খাদকদেরকে খাচ্ছে হচ্ছে সেকেন্ডারি খাদক, সেকেন্ডারি খাদকদের খাচ্ছে টারশিয়ারি খাদক। পরবর্তী সব ডিকম্পোস্ট হয়ে মাটির নিচে তলায় পড়ে যাবে। আর সূর্যের আলো, বাতাস, এগুলি হচ্ছে অজীব উপাদান। এই হচ্ছে একটা পুকুরের ইকোসিস্টেম। এখন আমরা যদি দেখি যে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল মানে কি, মানে যে অনুক্রমিক জীবসমূহের মাধ্যমে ইকোসিস্টেমের পুষ্টি স্তরগুলিতে পুষ্টি পদার্থ এবং শক্তি প্রবাহ ঘটে, সে জীব অনুক্রমকে আমরা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলি। ধারাবাহিকভাবে যেটা এক অংশ থেকে আরেক অংশে যাবে সেটা, অর্থাৎ যে প্রক্রিয়ায় খাদ্য শক্তি উৎপাদক উদ্ভিদ থেকে খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, সে শৃঙ্খলিত অনুক্রমিক জীবসমূহকে খাদ্য শৃঙ্খল বলে। আমরা যদি তার ভাগ দেখি, যেমন এখানে দেখো উদ্ভিদ, উদ্ভিদ খাদ্য তৈরি করে এদেরকে পতঙ্গ খেয়ে থাকে, পতঙ্গটাকে খেয়ে থাকে হচ্ছে মাছ, মাছকে খেয়ে থাকে হচ্ছে মানুষ। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলটা। উৎপাদক এবং কনজিউমারের মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন খাদ্য শৃঙ্খল আমরা একটু বিস্তারিত দেখবো যে শৃঙ্খলের প্রকারভেদটা কিরকম। দুইটা প্রকার আছে, একটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, অর্থাৎ চারণ ভূমিতে, পশুচারণ ভূমিতে যে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে তাকে গ্রেজিং, গ্রেজিং মানে হচ্ছে চারণ ভূমি, তার শৃঙ্খলটাকে আমরা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলছি। যে গ্রেজিং খাদ্য শৃঙ্খল জীব অনুক্রমটি নিম্নরূপ। এই যে নিম্নরূপ কিরকম, যে উৎপাদক থাকবে, এদেরকে প্রাথমিক খাদক গ্রহণ করবে, প্রাথমিক খাদকটাকে সেকেন্ডারি খাদক গ্রহণ করবে, সেকেন্ডারি খাদকটাকে টারশিয়ারি খাদক গ্রহণ করবে। এইভাবে তার একটা শৃঙ্খলা চলতে থাকে, শিকলটা তৈরি হবে। যাই হোক, আমরা এরপরে গ্রেজিং এর পরে দেখবো হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খলের এখানে আরেকটা ভাগ দেখানো হয়েছে। দেখো তোমরা যদি লক্ষ্য করো যে আগের গুলায় এখানে নিয়ে আসছি আমি, যে উৎপাদক এখানে গাছ বৃক্ষ দেখানো হচ্ছে, বৃক্ষটা থেকে শাকাশি বা তৃণভোজী যে একটা প্রাণীর আসলে প্রথম শ্রেণীর খাদক, সে হচ্ছে উৎপাদক। সালোক সংশ্লেষণ করে যদি সে খাদ্য তৈরি করে বেঁচে থাকবে দুইটা উদ্ভিদ, তাকে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এই প্রথম শ্রেণীর খাদকটাকে দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাঙ সে খাচ্ছে। এই দ্বিতীয় শ্রেণীর খাদকটাকে সরাসরি টারশিয়ারি খাদক ময়ূরও খেতে পারে, অথবা তাকে একটা তৃতীয় শ্রেণীর খাদক সাপ খাবে, সাপকে খাবে হচ্ছে ময়ূর। এখানে
এই দ্বিতীয় শ্রেণীর খাদকটার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। যদি দ্বিতীয় শ্রেণীর এই ব্যাঙটাকে সাপে খায় তাহলে সে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যাবে, আর এই সাপকে যদি ময়ূরে খায় তাহলে সে চলে যাবে টারশিয়ারির মধ্যে, চতুর্থ শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক আমরা অনেক সময় বলি। আর যদি দ্বিতীয় শ্রেণীর খাদকটাকে মাংসাশী হিসেবে সরাসরি ময়ূর খেতে পারে, মানে টারশিয়ারির কাছেও চলে যেতে পারে। এই হচ্ছে একটা খাদ্যের শৃঙ্খল, গ্রেজিং প্রক্রিয়া যেটা হয়। এরপর হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, সেটা সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে কি হবে। এখানে আমি সংক্ষেপে একটু নিয়ে আসছি। এটা হলো যে ডেট্রিটাস থেকে ডেট্রিভোরস এবং ডেট্রিভোরস থেকে কার্নিভোরস বা মাংসাশী প্রাণীর দেহে শক্তি ও পুষ্টি পদার্থের প্রবাহ ক্রমকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। অর্থাৎ মৃতজীবী দ্বারা জীবের বর্জ্য পদার্থ বা মৃতদেহের আংশিক বিশ্লেষণ বা পচনের ফলে যে অসম্পূর্ণ পাচিত জৈব পদার্থ সৃষ্টি হয় সেটা হচ্ছে ডেট্রিটাস। মানে হলো মৃতজীবী দ্বারা জীবের বর্জ্য পদার্থ তৈরি হওয়া, আর ক্ষুদ্র প্রাণী যেগুলো আছে ডেট্রিটাসকে খাদ্যরূপে গ্রহণ করবে এটি হচ্ছে ডেট্রিভোরস। আর ডেট্রিভোরস গুলাকে যারা গ্রহণ করবে যেমন কেঁচু, উইপোকা, নেমাটোড, কৃমি, এরা হচ্ছে আসলে কার্নিভোরস অথবা তোমার কার্নিভোরস অথবা মাংসাশী প্রাণী। এটাই বলা হচ্ছে যে পচনশীল পদার্থ, তারপরে ছোট যারা খাবে পচা দ্রব্যগুলাকে, এই ডেট্রিভোরস গুলাকে যারা খাবে, যে শৃঙ্খলটা হবে সেটা হচ্ছে ডেট্রিভোরাস খাদ্য শৃঙ্খল। ডেট্রিভোরাস খাদ্য শৃঙ্খলের জীবনগ্রমটি কিরকম দেখো, যেমন ডেট্রিটাস, সেটা থেকে যাবে ডেট্রিভোরস, ডেট্রিভোরস থেকে হচ্ছে কার্নিভোরস, শুরু শেষ। এ হচ্ছে ডেট্রিভোরাস শ্রেণীবিন্যাসটা। এখন আমরা যদি খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ দেখি, শক্তির প্রবাহটা কিভাবে স্থানান্তরিত হবে, অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক, সেকেন্ডারি এবং যে তৃতীয় বা টারশিয়ারি স্তর আছে তার মধ্যে কিভাবে যায় তার একটা ধারাবাহিকতা দেখব। যে খাদ্য গ্রহণের মাধ্যমে রাসায়নিক শক্তি অনুক্রমিকভাবে প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক এবং টারশিয়ারি খাদকের দিকে প্রবাহিত হওয়াকে শক্তি প্রবাহ বলে। খাদ্য খাওয়ার পরে যখন শক্তিটা একটা থেকে, কারণ প্রাথমিক খাদকটা যারা আছে তাদেরকে সেকেন্ডারি খাদক খাচ্ছে, সেকেন্ডারি খাদকদেরকে খাচ্ছে টারশিয়ারি খাদক, তাহলে খাদ্য খাওয়ার মাধ্যমে তার দেহ থেকেও কিন্তু শক্তিটা সে পাচ্ছে। এটা হচ্ছে শক্তির প্রবাহ। এখানে তার একটা চিত্র আমরা নিয়ে আসছি, যেমন দেখো এই বৃক্ষ, এটার দিকে তাকো, আসলে এটা একটা গাছের মতো একটা অংশ আসছে। যেমন সূর্যের আলো প্রথমে উদ্ভিদ গ্রহণ করছে, শক্তি নিয়ে গেল, সে হচ্ছে উৎপাদক। আচ্ছা, এই উৎপাদক থেকে খাদ্য খেয়ে বেঁচে থাকবে প্রাইমারি খাদক, যারা পোকামাকড় আছে তারা খাবে। এই পোকামাকড় প্রাইমারি খাদকটাকে খাবে সেকেন্ডারি খাদক, যেমন ছোট মাছ দেখানো হচ্ছে। এরপরে এই মাছটাকে সেকেন্ডারি খাদক খাবে মানুষ। তাহলে শক্তি সূর্য থেকে প্রথমে আসছে উৎপাদকের দেখে, উৎপাদক থেকে প্রাইমারি খাদক, প্রাইমারি খাদক থেকে সেকেন্ডারি খাদক, সেকেন্ডারি খাদক থেকে টারশিয়ারি খাদক। এই যে ধারাবাহিকতা, এটার নামই হচ্ছে শক্তি, মানে খাদ্য শৃঙ্খল বা শক্তির প্রবাহ। এটাকে ধাপ ওয়াইজ দেখানো হচ্ছে। যেমন প্রথম ধাপ উদ্ভিদ উৎপাদক, এই উৎপাদক উদ্ভিদটাকে খাচ্ছে হলো পোকা, মানে প্রাইমারি খাদক, শক্তি প্রবাহ হচ্ছে উৎপাদক থেকে প্রাইমারি খাদকে শক্তি আসতেছে। এরপরে দ্বিতীয় ধাপে পোকা, যেটা এখানে প্রথম উৎপাদকটাকে খাদ্য হিসেবে খেয়েছিল প্রাইমারি খাদক, সেই প্রাইমারি খাদকটা দ্বিতীয় স্তরে এসে খাবে হচ্ছে মাছ, দ্বিতীয় খাদক বা সেকেন্ডারি খাদক যারা আছে, এই প্রাইমারি খাদকের শক্তিটা সেকেন্ডারি খাদকে চলে আসবে। তৃতীয় ধাপে আছে মাছ, এই মাছ যেটা ছিল সে সেকেন্ডারি খাদক ছিল, তাকে খাবে হচ্ছে মানুষ, তার সাথে সাথে তার মধ্যে যে শক্তি ছিল সেটা প্রবাহিত হবে টারশিয়ারি খাদক বা মানুষের মধ্যে। এখানে এটাকে দেখানো হচ্ছে যে শক্তি যে ট্রান্সফার হচ্ছে তোমার এক দেহ থেকে আরেক দেহের মধ্যে, এটাই হচ্ছে মূলত খাদ্য শৃঙ্খল বা তোমার শক্তির প্রবাহ। এখন আমরা যদি একটু দেখি, যেমন খাদ্য জাল একটা শব্দ আছে, খাদ্য জালটা কি? আসলে খাদ্য জাল হচ্ছে যে ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সাথে যুক্ত হলে পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে উঠে তাকে খাদ্য জাল বা খাদ্য জালিকা অথবা ফুড ওয়েব বলে। অর্থাৎ কিরকম এটা, যেমন আমরা একটা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করব যে উৎপাদক থেকে খাদক পর্যন্ত যে যাবে লাইনটা, এগুলাকে চালার মতো একটা আকৃতি দেখা যাবে। যেমন তৃণভূমির ইকোসিস্টেমে ঘাসকে কেন্দ্র করে নিম্নরূপ 5 ধরনের খাদ্য শৃঙ্খল তৈরি হবে। ঘাসকে কেন্দ্র করে মানে ঘাস থেকে সব ক্ষেত্রে যদি শুরু হয়, এটা কিভাবে টারশিয়ারি খাদক পর্যন্ত যাবে 5টা ভাগ। যেমন 5টা ভাগ আমি চিত্র দিয়ে যদি বলি, এটা হচ্ছে ঘাস,
কি হচ্ছে দেখো, এটা উৎপাদক থাকবে, প্রাথমিক খাদক ঘাস ফড়িং ঘাস খাবে, এই ঘাস ফড়িংটাকে সরাসরি এখানে বাজ পাখি খেয়ে ফেলতে পারে, তাহলে এটা হচ্ছে একটা ফুড ওয়েব অথবা জালিকা। আবার হইতে পারে ঘাসকে খাবে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাবে হচ্ছে গিরগিটি, গিরগিটিকে খাবে হচ্ছে বাজ পাখি, দ্বিতীয় একটা শৃঙ্খল। আবার হতে পারে ঘাস খাবে হচ্ছে খরগোশ, খরগোশকে খাবে হচ্ছে বাজ পাখি, এটা তৃতীয় ধাপ। আবার হচ্ছে ঘাস তাকে খাবে ইঁদুর, এই ইঁদুরকে খাবে বাজ পাখি, এটা একটা জাল। অথবা ঘাসকে খাবে ইঁদুর, ইঁদুরকে খাবে সাপ, সাপকে খাবে বাজ পাখি। 5টি লাইন, দেখো তোমরা 5 ভাবে এই ঘাস বাজ পাখি পর্যন্ত পৌঁছাবে, শক্তি পৌঁছাবে, এটা হচ্ছে একটা খাদ্য জালিকা। আমরা এখন এটাকে একটু লিখিত আকারে নিয়ে আসছি, যেমন তৃণভূমির ইকোসিস্টেমকে ঘাসকে কেন্দ্র করলে 5 ধরনের খাদ্য শৃঙ্খল, যেমন প্রথমটা ছিল ঘাস, ঘাস থেকে হচ্ছে ঘাস ফড়িং, এরপরে বাজ পাখি। দ্বিতীয়টা কি ছিল, ঘাস, ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে গিরগিটি, এরপরে বাজ পাখি। তৃতীয়টা হচ্ছে ঘাস, ঘাস থেকে ইঁদুর, ইঁদুর থেকে বাজ পাখি। চতুর্থ হচ্ছে ঘাস থেকে ইঁদুর, ইঁদুর থেকে বাজ পাখি। পঞ্চমটা হচ্ছে ঘাস, ঘাস থেকে ইঁদুর, সাপ, আর হচ্ছে বাজ পাখি। অর্থাৎ আমরা আগের স্টেজে যা দেখেছিলাম এখানে কিন্তু ওইটাকেই নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে পরবর্তী ধাপে কি দেখব, যেমন খাদ্য পিরামিড, খুবই মজার একটা জিনিস। খাদ্যের পিরামিড কি রকম জিনিস আমরা একটু যদি দেখি, দেখো এটাকে সাজালে যেরকমটা হবে, যে কোনো একটি ইকোসিস্টেমের উৎপাদক, প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক এবং টারশিয়ারি খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক, এই পুষ্টি স্তরগুলির অন্তর্ভুক্ত জীবসমূহকে পরপর সাজালে যে পিরামিড অংশ গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বা জীব পিরামিড অথবা ইকোলজিক্যাল পিরামিড বলে। অর্থাৎ আমরা উৎপাদক, তার উপরে প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদকগুলোকে সাজালে আমরা যে একটা পিরামিডের শেপ পাবো সেটা হচ্ছে খাদ্যের পিরামিড। আমরা এদিকে একটু দেখি, চিত্রটা দিয়ে বোঝার চেষ্টা করব। খাদ্য পিরামিড, এই খাদ্য পিরামিডটা আসলে এটা সাধারণ একটা গঠন। যদি মনে করি যে সবার নিচে ভূমির সাথে আছে হচ্ছে উৎপাদক, কারণ এখানে আছে সবুজ উদ্ভিদ সমূহ যারা টোটাল মোট উৎপাদক হিসেবে কাজ করবে। তার উপরে প্রথম সারির খাদক, উৎপাদকের চাইতে একটু ছোট, কম হবে, কারণ সব উৎপাদক খেয়ে ফেলবে না, বা উৎপাদকের চাইতে প্রথম সারির খাদকটা তুলনামূলক কম। যতই উপরের দিকে যাব তার সংখ্যাটা কমতে থাকে, পরিমাণটা কমতে থাকে। তাহলে প্রথম শ্রেণীর খাদক, এরপরে তার উপরে আসছে দ্বিতীয় সারির খাদক, তার চাইতে আরো ছোট, এরপরে তৃতীয় সারির খাদক, তার চাইতে আরো ছোট। এখন এই স্তরে স্তরে আমরা যদি এই প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক গুলাকে এবং উৎপাদকটাকে সাজাই এইরকম পিরামিডের মতো, নিচের দিকে প্রশস্ত, উপরের দিকে ছোট চিকন একটা অংশ আমরা দেখতে পাই, মানে সবচেয়ে কম ছোট এলাকা, তার চাইতে একটু বড়, তার চাইতে আর একটু বেশি, তার চাইতে আর একটু বেশি, এইরকম ধাপে ধাপে সাজানোটাকে আমরা বলি খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের একটা ভাগ আমরা পাবো, খাদ্য পিরামিডের প্রকারভেদ, যেমন 3টা ভাগ আছে আমরা জানি, 3 প্রকার। একটা হচ্ছে সংখ্যার পিরামিড, আরেকটা হচ্ছে শক্তির পিরামিড এবং জীবভর বা বায়োমাসের পিরামিড। আমরা চিত্র দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব সংখ্যার পিরামিডটা কিরকম, শক্তিরটা কিরকম, অথবা বায়োমাস কিরকম হয়ে থাকে। যেমন দেখো সংখ্যার পিরামিড, আমরা যদি একটা অর্থাৎ যে কোনো একটা ইকোসিস্টেমের উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক এবং টারশিয়ারি খাদক গুলাকে সংখ্যা অনুসারে সাজাইলে আমরা যে পিরামিডের একটা শেপ পাবো সেটাই সংখ্যার পিরামিড। যেমন কোন ইকোসিস্টেমের খাদ্য স্তর অনুসারে বিভিন্ন জীবের সংখ্যাকে পর্যায়ক্রমে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে সংখ্যার পিরামিড বলে। এই হচ্ছে একটা সংখ্যার পিরামিড। সংখ্যার পিরামিড অর্থাৎ এখানে যদি আমরা উৎপাদকের সংখ্যা চিন্তা করি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সবুজ উদ্ভিদ সমূহ, যে কোনো একটা অঞ্চলে তার সংখ্যাটাই বেশি হবে, তার জন্য তাকে বেশি একটা জায়গা দেওয়া হলো। উৎপাদক বলা হচ্ছে সংখ্যা সবচেয়ে বেশি। প্রাইমারি খাদক সংখ্যায় উৎপাদকের চাইতে কম, কারণ আমরা বলছিলাম যে উৎপাদক হবে সবচেয়ে বেশি, খাদকের দিকে প্রাথমিক স্তরের খাদক সবচেয়ে বেশি হবে, দ্বিতীয় শ্রেণীর খাদক তার চাইতে একটু কম, তৃতীয় শ্রেণীর খাদক তার চাইতে আর একটু কম হবে। যেমন তৃণভোজী প্রাণী ফড়িং সরাসরি সবুজ উদ্ভিদ খেয়ে এরা বেঁচে থাকবে, এরা অনেক বেশি পরিমাণে আছে, তবে উৎপাদকের চাইতে কম। এরা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক। অর্থাৎ সংখ্যা ভিত্তিক আমি যদি এটাকে সাজাই, সবচেয়ে বেশি সংখ্যাটা উৎপাদকের ছিল, উৎপাদক সবার নিচে এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে তার উপরে যাবে হচ্ছে প্রাইমারি খাদক, মানে যেহেতু উৎপাদকের উপর সরাসরি প্রাইমারি খাদক নির্ভরশীল, তার উপরে কাছাকাছি প্রাইমারি খাদক থাকবে।
এরপরে প্রাইমারি খাদকের পরে সেকেন্ডারি খাদক, যেটা আমাদের তৃতীয় স্তর হয়ে গেল, যে সেকেন্ডারি খাদক প্রাইমারি খাদক গুলাকে খেয়ে বেঁচে থাকবে। যেমন বলাই হচ্ছে সেকেন্ডারি খাদক সংখ্যায় প্রাইমারি খাদকের চাইতে কম, স্বাভাবিকভাবেই বোঝা যায়। মাংসাশী প্রাণী, ব্যাঙ, এরা হচ্ছে তৃতীয় স্তরের মানে তৃতীয় স্তর অর্থাৎ সেকেন্ডারি খাদক। যদি আমরা সংখ্যার পিরামিডের বলি তাহলে তৃতীয় স্তর হবে। এরপরে হবে টারশিয়ারি খাদক, সবচেয়ে কম, যে সংখ্যায় সেকেন্ডারি খাদকের চাইতেও কম। এর মধ্যে আছে কারা? মাংসাশী প্রাণী, বাজ পাখি, সবচেয়ে বড় যেগুলো এরা। এখানেও মাংসাশী প্রাণী, ব্যাঙ আছে, যদিও এই তৃতীয় স্তর মোটামুটি চতুর্থ স্তর যেটা ওর চেয়ে ছোট মাংসাশী প্রাণীগুলা বা প্রাণীগুলা অবস্থান করবে এখানে। তাহলে সংখ্যা পিরামিড যদি এক কথায় বলি, সংখ্যা পিরামিড মানে উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক গুলাকে সংখ্যা অনুসারে সাজালে যে পিরামিডের মতো একটা গঠন দেখা যাবে সেটাকে আমরা বলি সংখ্যার পিরামিড। সেখানে উৎপাদকটা থাকবে সবার আগে, এরপরে তার উপরে স্তরে স্তরে বাকি ধাপগুলা বসে যাবে। সংখ্যার পিরামিডের পরে আমরা দেখবো শক্তির পিরামিড। সেম একটা মানে উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদকের মধ্যে টোটাল শক্তির পরিমাণটা অনুসারে সাজালে আমরা যে পিরামিড শেপটা দেখবো সেটা শক্তির প্রবাহ। সেম আগের মতোই তোমরা একটা চিত্র দেখবে যে কোন ইকোসিস্টেমের খাদ্য স্তর অনুসারে বিভিন্ন জীবের মধ্যে অর্জিত শক্তির পরিমাণ ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে শক্তির পিরামিড। অর্থাৎ মূল কথা হচ্ছে বিভিন্ন জীবের অর্জিত শক্তির পরিমাণকে ক্রমপর্যায়ে আমরা সাজাবো, এরপরে যে পিরামিডটা পাবো। যেমন সেম এখানে আগের চিত্রটার সাথে একটা মিল করে তোমরা পাচ্ছ যে যারা উৎপাদক, অর্জিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, কারণ সংখ্যায় বেশি শক্তি বেশি হবেই। প্রাইমারি খাদক অর্জিত শক্তির পরিমাণ উৎপাদকের চাইতে কম, এখানে তৃণভোজী প্রাণী ফড়িং এরা আছে, এরা সরাসরি সবুজ উদ্ভিদের উপর নির্ভর করবে। তৃতীয় স্তরের খাদকে যাও মানে সেকেন্ডারি তৃতীয় স্তরের মধ্যে যাও, সেখানে আসবে কারা? প্রাইমারি খাদকের পরে সেকেন্ডারি খাদক, কারণ এরা প্রাইমারি খাদক খেয়ে বেঁচে থাকবে। যেমন ছিল কি মাংসাশী প্রাণী, ব্যাঙ, এরা খাবে কাদেরকে? সেকেন্ডারি খাদক, যারা অর্জিত শক্তির পরিমাণ প্রাইমারি চেয়ে কম। এরপরে হচ্ছে টারশিয়ারি খাদক, যে শক্তির পরিমাণে সেকেন্ডারি খাদকের চাইতেও কম, এরাও মাংসাশী প্রাণী, বাজ পাখি, এরা চতুর্থ শক্তি স্তর। তার মানে আমরা সংখ্যার পিরামিড এবং শক্তির পিরামিড একই ফরম্যাটে দেখতে পাচ্ছি। এক জায়গায় ছিল সংখ্যা, এক জায়গায় হচ্ছে শক্তি। এরপরে পাবো হচ্ছে জিওবর বা বায়োমাস পিরামিড। সেম আমরা আগের মতো করেই দেখব যে কি হবে। দেখো যে কোন ইকোসিস্টেমের খাদ্য স্তর অনুসারে বিভিন্ন জীবের শুষ্ক ওজন বা জীববরের পরিমাণ ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড। অর্থাৎ কোন ইকোসিস্টেমের খাদ্য স্তর অনুসারে ইকোসিস্টেমের বিভিন্ন শুষ্ক ওজন বা জীববরের পরিমাণ যদি ক্রমপর্যায়ে সাজানো হয় তাহলে আমরা যেই একটা শিকল পাবো সেটা হচ্ছে আসলে বায়োমাস পিরামিড। যেমন চিত্রটা যদি লক্ষ্য করি, সেম যারা সবচেয়ে উৎপাদক ছিল, উৎপাদকের পরিমাণ ভর সবচেয়ে বেশি ছিল। এরপরে প্রাইমারি খাদক যারা, তারা পরিমাণে উৎপাদকের চাইতে কম হবে। এরপরে সেকেন্ডারি খাদক যারা আছে তারা প্রাইমারি খাদকের চাইতে আরো কম হবে। প্রাইমারি খাদক যারা আছে তাদের চাইতে টারশিয়ারি খাদকের পরিমাণটা আরো কম হবে। তখন যদি এদেরকে সাজাই আমরা একটা মানে তোমার বায়োমাস বা ভর অনুসারে, তখন যেই একটা পিরামিডের মতো শেপ দেখবো সেটা হচ্ছে বায়োমাস পিরামিড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সিলেবাসের মধ্যে যতটুকু অংশ নিয়ে আলোচনা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল আমরা মোটামুটি আলোচনা করে আসছি। তোমরা এরপরেও বাসায় পড়বে এবং বাসায় থাকবে। আমরা আজকে বেশি দূর আর যাচ্ছি না, সিলেবাসের আমরা যতটুকু ছিলাম নেক্সট ক্লাসের পর থেকে আমাদের শুরু হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর একটা কথা, বই হিসাবে তোমরা কি পড়তে পারো তার একটা তালিকা আছে, বাংলাদেশ বুক ব্যাংক, গ্রন্থকুটির এবং কবি পাবলিকেশনস, এই তিনটা প্রকাশনার বই তোমরা পড়তে পারো, তোমাদের কাজে লাগবে। এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।